আমাদের কষ্ট করে জমানো টাকা যখন ব্যাংকে থাকে তখন এক অদৃশ্য শক্তি প্রতিনিয়ত তার আসল মূল্য কমিয়ে দিচ্ছে। এই প্রক্রিয়াটা এতটাই ধীর যে সহসা চোখে পড়ে না, কিন্তু এর প্রভাব সুদূর প্রসারী। আজ আমরা সেই অদৃশ্য প্রক্রিয়া অর্থাৎ মুদ্রাস্ফীতিকে বিশ্লেষণ করব এবং দেখব কিভাবে এর থেকে নিজের সম্পদকে রক্ষা করা সম্ভব। একটি সাধারণ ধারণা হল জমানো টাকার ওপর পাওয়া সুদ সম্পদ বাড়ায়, কিন্তু বাস্তবতা হল যে গতিতে টাকার অঙ্ক বাড়ছে তার চেয়েও দ্রুত গতিতে সেই টাকার ক্রয় ক্ষমতা কমে যেতে পারে। আর্থিক পরিকল্পনার মূল চ্যালেঞ্জটা এখানেই। অর্থের মূল্য আসলে স্থির কোনো বিষয় না, এটা সময়ের সাথে বদলায়। যেমন ১০ বছর আগে ১,০০০ টাকা দিয়ে যা কেনা যেত আজ তা সম্ভব নয়। এর কারণ হল টাকার ক্রয় ক্ষমতা কমে গেছে, আর এই ক্ষয়টাকেই বলে ক্রয় ক্ষমতা হ্রাস। অর্থনীতির এই অদৃশ্য শক্তিটিকেই বলা হয় মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন। এটা এমন একটা পরিস্থিতি যেখানে বাজারে টাকার সরবরাহ বেড়ে যাওয়ার কারণে প্রতিটি টাকার একক মূল্য কমে যায়। এর ফলে বিক্রেতারা একই জিনিসের জন্য আগের চেয়ে বেশি দাম চায়, আর দামের এই সার্বিক বৃদ্ধি আমাদের সঞ্চয়কে ভেতর থেকে ক্ষয় করে ফেলে। মুদ্রাস্ফীতির পেছনে মূল কারণটা হল অর্থের যোগান আর পণ্য উৎপাদনের মধ্যে ভারসাম্যহীনতা। যখন অর্থনীতিতে পণ্য বা সেবা না বাড়িয়ে শুধু টাকার যোগান বাড়ানো হয়, তখন সীমিত পরিমাণ জিনিসের পেছনে অতিরিক্ত অর্থ ছুটতে থাকে। এই দৌড়ের ফলে জিনিসপত্রের দাম বেড়ে যায়। এই আপাতদৃষ্টিতে ছোট শতাংশের প্রভাব দীর্ঘ মেয়াদে অনেক হতে পারে। যেমন মুদ্রাস্ফীতির হার যদি বছরে ৬% হয়, তাহলে আজকের দিনে যে জীবনযাত্রার জন্য মাসে ৫,০০০ টাকা যথেষ্ট, ৩০ বছর পর ঠিক একই জীবনযাত্রা বজায় রাখতে প্রয়োজন হবে প্রায় ২৮,৭০০ টাকা, অর্থাৎ ৫ গুণেরও বেশি। এটাই চক্রবৃদ্ধি হারের নেতিবাচক প্রভাব। এখানেই প্রচলিত সঞ্চয়ের মূল দুর্বলতাটা স্পষ্ট হয়। ব্যাংক অ্যাকাউন্টে টাকার অঙ্ক বাড়তে দেখলে এক ধরনের স্বস্তি আসে, কিন্তু মুদ্রাস্ফীতি যদি ৯% হয় আর ব্যাংক সুদ দেয় ৭%, তার মানে হল প্রকৃত রিটার্ন আসলে -২%। অর্থাৎ কাগজে কলমে টাকা বাড়লেও বাস্তবে প্রতি বছর ক্রয়ক্ষমতার ২% হারিয়ে যাচ্ছে। কাজেই এটা স্পষ্ট যে শুধু নগদ টাকা জমিয়ে রাখাটা একটা ভুল কৌশল। মুদ্রা যদি নিজেই তার মূল্য হারাতে থাকে, তবে টিকে থাকার একমাত্র পথ হল এমন কিছু ধরে রাখা যা এই ক্ষয়কে প্রতিহত করতে পারে। আর এখানেই সম্পদ বা অ্যাসেটের ধারণাটি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। মূল কৌশলটা হল মুদ্রার এই ক্ষয় থেকে বেরিয়ে সম্পদে প্রবেশ করা। লক্ষ্য হল এমন কিছুতে বিনিয়োগ করা যা কেবল নিজের মূল্য ধরে রাখে না, বরং মুদ্রাস্ফীতির হারের চেয়েও দ্রুতগতিতে বাড়ে। এভাবেই কেবল ক্রয় ক্ষমতা রক্ষা করা নয়, বরং তা বৃদ্ধি করাও সম্ভব। কিন্তু সব সম্পদ একভাবে কাজ করে না। মুদ্রাস্ফীতির বিপরীতে প্রত্যেক ধরনের সম্পদের নিজস্ব শক্তি এবং দুর্বলতা আছে। একটি সঠিক কৌশল তৈরির জন্য এই পার্থক্যগুলো বোঝা খুবই জরুরি। ঐতিহাসিকভাবে ৩টি প্রধান সম্পদ মুদ্রাস্ফীতির বিরুদ্ধে সবচেয়ে নির্ভরযোগ্য বলে প্রমাণিত। এর মধ্যে আছে স্বর্ণ, যা হাজার বছর ধরে মূল্যের ধারক হিসেবে কাজ করছে; রিয়েল এস্টেট বা স্থাবর সম্পত্তি, যা একটি বাস্তব ও উৎপাদনশীল সম্পদ; এবং স্টকস, যা সফল কোনো ব্যবসার মালিকানার অংশ। স্বর্ণকে বলা হয় সেফ হেভেন অ্যাসেট বা নিরাপদ আশ্রয়। অর্থনৈতিক বা মুদ্রা ব্যবস্থায় যখনই অস্থিরতা দেখা দেয়, বিনিয়োগকারীরা স্বর্ণের দিকে ঝোঁকেন, কারণ এর একটি অন্তর্নিহিত মূল্য আছে যা কোনো সরকার বা প্রতিষ্ঠানের ওপর নির্ভরশীল নয়। এর সবচেয়ে বড় শক্তি হল তারল্য বা লিকুইডিটি, অর্থাৎ খুব সহজেই একে নগদ অর্থে রূপান্তর করা যায়। অন্যদিকে রিয়েল এস্টেট বা স্থাবর সম্পত্তি হল একটি বাস্তব স্পর্শযোগ্য সম্পদ। মুদ্রাস্ফীতির সাথে সাথে এর মূল্য এবং ভাড়া দুটোই বাড়ে, যা থেকে একটি নিয়মিত আয়ের উৎস তৈরি হয়। কিন্তু এর প্রধান দুর্বলতা হল অতারল্য বা ইললিকুইডিটি। জরুরি প্রয়োজনে একটি জমি বা বাড়ি দ্রুত বিক্রি করা প্রায় অসম্ভব। দীর্ঘমেয়াদে প্রবৃদ্ধির সবচেয়ে শক্তিশালী মাধ্যম হল স্টক মার্কেট। বিশেষ করে মুদ্রাস্ফীতির সময়ে সেই সব কোম্পানির শেয়ার ভালো সুরক্ষা দেয় যাদের প্রাইসিং পাওয়ার আছে। এর মানে হল কাঁচামালের দাম বাড়লেও তারা নিজেদের পণ্যের দাম বাড়িয়ে লাভ ধরে রাখতে পারে, যা শেষ পর্যন্ত বিনিয়োগকারীদের জন্য সুবিধাজনক হয়। এই ৩টি সম্পদের তুলনা করলে একটি স্পষ্ট চিত্র পাওয়া যায়। স্বর্ণ সবচেয়ে ভালো সুরক্ষা আর তারল্য দেয়। রিয়েল এস্টেট থেকে স্থিতিশীল আয় আসে, কিন্তু তারল্যের অভাব। আর স্টকস থেকে সবচেয়ে বেশি প্রবৃদ্ধির সম্ভাবনা থাকে, কিন্তু এর সাথে ঝুঁকি আর অস্থিরতাও সবচেয়ে বেশি। কোনো একক সম্পদই নিখুঁত নয়। যেহেতু কোনো একটি সম্পদ একা সব সমস্যার সমাধান করতে পারে না, তাই বুদ্ধিমান বিনিয়োগের কৌশলটি ভিন্ন। কৌশলটা কোনো একটিকে বেছে নেওয়ার মধ্যে নয়, বরং এদের সঠিক সমন্বয়ের মধ্যে নিহিত।
একটি স্বাভাবিক প্রবণতা হল এই বিকল্পগুলোর মধ্যে সেরা একটিকে খুঁজে বের করার চেষ্টা করা। অনেকেই ভাবেন স্বর্ণ, রিয়েল এস্টেট নাকি স্টকস কোনটিতে বিনিয়োগ করলে সবচেয়ে বেশি লাভ হবে। কিন্তু এখানেই মূল বিষয়টি বুঝতে হবে। প্রশ্নটি আসলে ভুল। কোনটি সেরা এই ভাবনাটি একটি ফাঁদ। আধুনিক পোর্টফোলিও তত্ত্বের মূল কথাই হল কোনো একটি সম্পদকে বাজি হিসাবে না দেখে বিভিন্ন সম্পদের মধ্যে একটি কার্যকর ভারসাম্য বা ব্যালেন্স তৈরি করা। কারণ অর্থনৈতিক পরিস্থিতি সবসময় বদলায়, যা আজ ভালো কাজ করছে কাল তা ব্যর্থও হতে পারে। এই ভারসাম্যের কৌশলকেই বলা হয় ডাইভার্সিফিকেশন। এর লক্ষ্য হল এমন একটি পোর্টফোলিও তৈরি করা যেখানে একটি সম্পদের দুর্বলতা অন্যটির শক্তি দিয়ে পূরণ হয়ে যায়। যেমন যখন স্টক মার্কেট খারাপ অবস্থায় থাকে তখন স্বর্ণের দাম স্থিতিশীল থাকতে পারে, আবার অর্থনৈতিক প্রবৃদ্ধির সময় স্টকস ভালো ফল দেয়। এই মিশ্রণটি সামগ্রিক ঝুঁকি কমায় এবং যে কোনো পরিস্থিতিতে পোর্টফোলিওকে স্থিতিশীল রাখে। সুতরাং আর্থিক সুরক্ষার চূড়ান্ত রহস্য কোনো একটি জাদুকরী সম্পদের লুকিয়ে নেই। প্রকৃত সম্পদ হল একটি সিস্টেম, বিভিন্ন সম্পদের একটি পরিকল্পিত ভারসাম্য যা একে অপরকে রক্ষা করে এবং সময়ের সাথে সাথে বৃদ্ধি পায়। এটা কেবল টাকা জমানো নয়, এটা সময়ের বিরুদ্ধে একটি কৌশলগত অবস্থান।